১৯৪৩ সাল। সালটা শুনলেই কেমন একটা ভারাক্রান্ত অনুভূতি হয়, তাই না? বাংলা তখন এমন এক মানবিক সংকটের সাক্ষী হয়েছিল যার ঘা আজও শুকায়নি। আমরা এটাকে চিনি ৫০-এর মন্বন্তর নামে, এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ যা কেড়ে নিয়েছিল লক্ষ লক্ষ মানুষের প্রাণ। কিন্তু কেন হয়েছিল এটা? কি ছিল এর পেছনের আসল কারণ? এটা কি শুধুই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা দুর্ভাগ্যজনক সাইড এফেক্ট ছিল, নাকি এর আড়ালে লুকিয়েছিল কোনো ঠান্ডা মাথার হিসাব, কোনো পরিকল্পিত ষড়যন্ত্র? চলুন আজ এই প্রশ্নটারই গভীরে ঢোকা যাক। ৩০ লক্ষ সংখ্যাটা একবার কল্পনা করার চেষ্টা করুন। প্রায় ৩০ লক্ষ মানুষ। কোনো বোমা বা বন্যায় নয়, তারা মারা গিয়েছিল একদম খালি পেটে, অনাহারে, অপুষ্টিতে। ভাবা যায় কলকাতার রাস্তায় তখন নাকি সারি সারি মৃতদেহ পড়ে থাকত। এই ছবিগুলোই যেন চিৎকার করে বলে বিপর্যয়টা ঠিক কতটা ভয়ঙ্কর ছিল। তো মূল প্রশ্নটা হলো এটাই, এই দুর্ভিক্ষটা কি আসলেই যুদ্ধের একটা মর্মান্তিক কিন্তু তড়িকমূলাদা পরিণতি ছিল, নাকি এটা ছিল একটা ম্যান মেড ডিজাস্টার, মানে মানুষের জন্য দায়ী? আর যদি তাই হয়, তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা ওঠে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলকে নিয়ে। তিনি কি সত্যি সত্যি ইচ্ছে করেই বাংলার মানুষকে, মানে বাঙালিদেরকে, একরকম মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন? চলুন এই জটিল ইতিহাসের গিটগুলো খোলার চেষ্টা করি। আচ্ছা, এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করে ১৯৪০-এর দশকে যেতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে, পুরো পৃথিবী যেন জ্বলছে, আর সেই আগুনের আঁচ এসে পড়েছে ব্রিটিশ ভারতের ওপরও। বিশেষ করে পূর্বাঞ্চলে জাপানের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা ব্রিটিশদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। বার্মা দখল হয়ে গেছে, জাপানি সেনারা প্রায় ভারতের দোরগোড়ায় এসে হাজির। শুধু তাই নয়, বাংলার রাজধানী কলকাতার ওপরও তখন জাপানি বোমা পড়ছে। বুঝতেই পারছেন, চারদিকে শুধু যুদ্ধ, আতঙ্ক আর চরম অনিশ্চয়তা। আর এই পটভূমিতেই একটার পর একটা ঘটনা ঘটতে থাকে, যা বাংলাকে ঠেলে দিচ্ছিল এক ভয়াবহ সর্বনাশের দিকে। দেখুন, প্রথমে তো জাপান যুদ্ধে নামল, তারপরই ১৯৪২ সালের মার্চে পতন হল বার্মার। এটা ছিল একটা বিরাট ধাক্কা, কারণ বাংলার খাদ্যঘাটতি মেটানোর জন্য বার্মা থেকে প্রচুর চাল আসত, সেই রাস্তাটা বন্ধ হয়ে গেল। কিন্তু জানেন, তার থেকেও মারাত্মক হয়ে দাঁড়ালো ব্রিটিশদের নিজেদেরই নেওয়া কিছু সিদ্ধান্ত, যেমন ধরুন এই ডিফেন্স অফ ইন্ডিয়া রুলস বা ডেনায়াল পলিসি। এই নীতিগুলো সাধারণ মানুষের জীবন জীবিকার ওপর যেন খাড়ার ঘা হয়ে নেমে এলো। আর এর ফল ১৯৪৩ সালের গ্রীষ্ম আসতে না আসতে দুর্ভিক্ষ তার আসল চেহারাটা দেখাতে শুরু করল। মৃত্যুর হার আকাশ ছুঁয়ে গেল। তো এবার আমরা সরাসরি চলে আসি বিতর্কের কেন্দ্রবিন্দুতে, চার্চিলের বিরুদ্ধে অভিযোগগুলো কি কি। বহু গবেষক আর ইতিহাসবিদ কিন্তু সরাসরি তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আর তার ক্যাবিনেটের দিকেই আঙুল তোলেন। তাদের কথাটা খুব পরিষ্কার, এই দুর্ভিক্ষ কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটা ছিল একটা প্রশাসনিক হত্যাকাণ্ড, মানে পলিসি দিয়ে মানুষ মারা। চলুন তাদের যুক্তিগুলো এক এক করে দেখা যাক। সমালোচকরা কয়েকটা মারাত্মক নীতির কথা বলেন। প্রথমত, ভাবুন একবার, বাংলায় মানুষ না খেতে পেয়ে মরছে, আর ঠিক সেই সময়েই ভারত থেকে চাল রপ্তানি হয়ে যাচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের অন্য জায়গায়। দ্বিতীয়ত, ওই যে বললাম ডেনিয়েল পলিসি, এর আওতায় কি করা হলো জানেন? জাপানিরা যদি বাংলা দখল করে ফেলে এই ভয়ে উপকূলের হাজার হাজার নৌকা বাজেয়াপ্ত করা হলো, ভেঙে দেওয়া হলো, উদ্বৃত্ত চাল কেড়ে নেওয়া হলো। এর ফল কি হলো? ওখানকার পুরো অর্থনীতিটাই ভেঙে পড়ল। জেলে, মাঝি, ছোট ব্যবসায়ীরা পথে বসে গেল। খাদ্য সরবরাহের যে লোকাল নেটওয়ার্কটা ছিল সেটাও শেষ। আর তৃতীয়ত, সাধারণ মানুষের খাবার সরিয়ে রাখা হচ্ছিল সেনাবাহিনীর জন্য। এমনকি ভারতের ভাইসরয় যখন মরিয়া হয়ে ১০ লক্ষ টন গমের জন্য আবেদন করলেন, সেই আবেদনও বারবার ফিরিয়ে দেওয়া হলো। আর এই সব নীতির পেছনের মানসিকতাটা কেমন ছিল সেটা বোঝার জন্য চার্চিলের একটা মন্তব্যই হয়তো যথেষ্ট। বলা হয় তিনি নাকি দুর্ভিক্ষ নিয়ে বলেছিলেন, ভারতীয়রা খরগোশের মতো বংশবৃদ্ধি করে। একবার ভাবুন কথাটা, এটা শুধু ঔপনিবেশিক ঔদ্ধত্য না, এটা ছিল বাংলার মানুষের জীবনের প্রতি চরম চরম অবহেলা আর উদাসীনতা। লক্ষ লক্ষ মানুষ যখন চোখের সামনে মারা যাচ্ছে, তখন এই ধরনের কথা এটা বুঝিয়ে দেয় যে তাদের কাছে এই মৃত্যুগুলোর কোনো মূল্যই ছিল না। কিন্তু গল্পটা কি এতটাই একপেশে? আচ্ছা, এবার একটু মুদ্রার অপর পিঠটা দেখা যাক, কারণ এমন অনেকেই আছেন যারা চার্চিলের পক্ষেও যুক্তি দেন। তাদের মতে চার্চিলকে একজন যুদ্ধকালীন নেতা হিসেবে দেখতে হবে। তাকে এমন সব অসম্ভব কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছিল যা হয়তো আমাদের পক্ষে এখন বসে বিচার করাটা খুব সহজ নয়। তো তাদের যুক্তিগুলো ঠিক কি? চার্চিলের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটা কি? যে তিনি খাবার পাঠাতে চাননি। কিন্তু তার সমর্থকরা বলেন এটা পুরোপুরি সত্যি না। তারা দেখান যে ১৯৪৩ সালের আগস্ট মাস থেকে যুদ্ধকালীন মন্ত্রিসভা অস্ট্রেলিয়া আর ইরাক থেকে প্রায় ৪ লক্ষ টন শস্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল।
মানে যখন দুর্ভিক্ষের ভয়াবহতা একেবারে স্পষ্ট হয়ে যায় তখন কিন্তু ঠিকই ব্যবস্থা নেওয়া হয়েছিল। এমনকি চার্চিল নিজেও নাকি বলেছিলেন কিছু একটা করতেই হবে। তো তাদের মতে তাকে একেবারে নির্লিপ্ত বা নিষ্ক্রিয় বলাটা ঠিক হবে না। আর আমাদের এটাও মাথায় রাখতে হবে যে তখন চার্চিলের সরকার চতুর্দিক থেকে চাপে ছিল। একদিকে তীব্র লজিস্টিক্যাল চ্যালেঞ্জ, জাহাজ পাওয়া যাচ্ছে না, অন্যদিকে ইউরোপেও কিন্তু তখন খাদ্য সংকট, ব্রিটেন নিজেই টিকে থাকার লড়াই লড়ছে। এই পরিস্থিতিতে তাদের কাছে হয়তো যুদ্ধ জেতাটাই ছিল 1 নম্বর প্রায়োরিটি। তাদের ডিফেন্স হিসেবে আরও বলা হয় চার্চিল কিন্তু দুর্ভিক্ষ সামাল দেওয়ার জন্য বিশেষভাবে আর্চিবল্ড ওয়াভেলের মতো একজন দক্ষ ভাইসরয়কে নিয়োগ দিয়েছিলেন। এমনকি কানাডার সাহায্যের প্রস্তাবও নাকি ফিরিয়ে দেওয়া হয়েছিল, কারণ অস্ট্রেলিয়া থেকে আরও দ্রুত খাবার আনা সম্ভব ছিল। চার্চিল নতুন ভাইসরয়কে চিঠিতে লিখেছিলেন এই সংকট মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা করতে হবে। তো এই যুক্তিগুলো বলে যে পুরো ব্যাপারটা হয়তো বিদ্বেষ নয়, বরং যুদ্ধের নির্মম বাস্তবতার ফল। কিন্তু এই পুরো বিতর্কটা কি শুধুই চার্চিল ভালো না খারাপ, দোষী না নির্দোষ এর মধ্যেই আটকে থাকবে, নাকি এর পেছনে আরও গভীর, আরও জটিল কোনো অর্থনৈতিক কারণ ছিল? এখানেই আমাদের আলোচনায় আসে তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অ্যাঙ্গেল, একটা দৃষ্টিকোণ যা কোনো একজন ব্যক্তিকে দোষ দেওয়ার বদলে পুরো সিস্টেমটার দিকে আঙুল তোলে। আর এই দৃষ্টিকোণটা আমাদের সামনে নিয়ে আসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তার তত্ত্বটার নাম এনটাইটলমেন্ট থিওরি। ব্যাপারটা খুব সহজ করে বললে, দুর্ভিক্ষ সবসময় খাবারের অভাবে হয় না, দুর্ভিক্ষ হয় খাবার কেনার ক্ষমতা বা অধিকারের অভাবে। অমর্ত্য সেন দেখালেন, অবাক করা ব্যাপার হল ১৯৪৩ সালে বাংলায় কিন্তু মোট খাদ্যশস্যের পরিমাণ আগের বছরের চেয়ে খুব একটা কম ছিল না। তাহলে সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা ছিল খাবার থাকলেও সাধারণ মানুষের পকেটে সেই খাবার কেনার টাকা ছিল না। ব্যাপারটা ঘটেছিল একটা চেইন রিয়াকশনের মতো। দেখুন, প্রথমে যুদ্ধের কারণে সরকার বাজারে প্রচুর টাকা ঢালল। এর ফলে কি হলো? মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হু হু করে বাড়তে লাগলো সব জিনিসের দাম, বিশেষ করে চালের দাম। কিন্তু গ্রামের একজন দিনমজুর বা একজন জেলে বা একজন কারিগরের আয় কি সেই হারে বাড়ল? না, বাড়েনি। ফলে যা হওয়ার তাই হলো। বাজারে চাল আছে, দোকানে চাল সাজানো আছে, কিন্তু সাধারণ গরিব মানুষের সেটা কেনার ক্ষমতা নেই। তাদের এন্টাইটেলমেন্ট মানে খাবার কেনার অধিকারটাই কোল্যাপস করল। আর এর পরিণতি গণ অনাহার। চোখের সামনে খাবার থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গেল। তো এত সব যুক্তিতর্ক শোনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? চার্চিলের নীতি, নাকি যুদ্ধের পরিস্থিতি, নাকি অর্থনীতির জটিল হিসাব? এই মহাবিপর্যয়ের জন্য শেষ পর্যন্ত কাকে দায়ী করা হবে? ইতিহাসের রায়টা ঠিক কি? আসলে সত্যিটা হলো, এর জন্য কোনো একটা কারণকে একা দায়ী করা যায় না। এটা ছিল বলা যেতে পারে একটা পারফেক্ট স্টর্ম, মানে অনেকগুলো বিপর্যয়কর জিনিস একসাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। একদিকে ছিল ব্রিটিশদের নেওয়া ডিনায়েল পলিসির মতো ভয়ঙ্কর সব সিদ্ধান্ত, তার সাথে যুক্ত হয়েছিল ঔপনিবেশিক শাসকদের চরম উদাসীনতা আর অবহেলা, আর এই দুটোর ওপর এসে আছড়ে পড়ল যুদ্ধকালীন অর্থনীতির ধস। এই তিনটে শক্তি যখন একসাথে হল, তখনই বাংলার বুকে নেমে এলো সেই অভূতপূর্ব বিপর্যয়। আর এই পুরো বিশ্লেষণ শেষে একটা খুব বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। ইতিহাস সেই নেতাদের কিভাবে বিচার করবে যাদেরকে একটা বিশ্বযুদ্ধের চরম বিশৃঙ্খলার মধ্যে এমন সব সিদ্ধান্ত নিতে হয়েছিল যার দাম চুকাতে হয়েছে লক্ষ লক্ষ মানুষের জীবন দিয়ে? যখন একজন নেতা একটা বিশ্বযুদ্ধ জেতার জন্য মরিয়া, তখন তার কাছে দূরে থাকে কোনো ঔপনিবেশিক দেশের মানুষের জীবনের দাম ঠিক কতটা? বড় কৌশলের কাছে কি মানবিকতা সবসময় হেরে যায়? এই প্রশ্নগুলোর কোনো সহজ উত্তর নেই, আর হয়তো এই কঠিন প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার দায়িত্বটা ইতিহাস আমাদের সবার কাঁধেই ছেড়ে দিয়ে গেছে।